ঠিক আছে। সেখানে আমরা গত ক্লাসে যে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন তার যে ডেরিভেশন করেছিলাম এবং সেখান থেকে বেশ কিছু প্রবলেম সলভ করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে সেখান থেকে আরও কিছু প্রবলেম সলভ আমরা করব। প্রবলেম সলভ করার পরে তারপর সেখান থেকে আমরা পরের থিওরিতে আমরা যাব, সোমারফিল্ড থিওরি। হ্যাঁ, বোর থিওরি আমাদের শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের সোমারফিল্ড থিওরি অফ অ্যাটমিক মডেল সেটা ডিসকাস করব। তো আজকে আমরা একটা প্রবলেম দিয়েই ক্লাসটা শুরু করব। সেটা হচ্ছে এরকম, বলছে the kinetic energy of an electron is 5.76 into 10 to the power minus 15 জুল। বলছে ক্যালকুলেট the wavelength associated with the electron। ঠিক আছে, তো এটা আমাদের বার করতে হবে। কি করে বার করবো বলো? ল্যামডা ইকুয়াল টু h/√2me, যেটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম অঙ্কে, সেই ইকুয়েশন দিয়ে বার করতে হবে। একদমই তাই, তোমার কাইনেটিক এনার্জি দেওয়া রয়েছে আর সেখান থেকে তোমার ল্যামডা বার করতে হবে, বলছে ওয়েভলেন্থ বার করতে হবে, তাহলে একদমই ওই ইকুয়েশন থেকে বার করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য তোমরা পরীক্ষার সময় ডাইরেক্ট ইকুয়েশনটা ব্যবহার করবে না। আমরা যেভাবে আগে ডিরাইভ করে কে ইর ইকুয়েশনটা পেয়েছিলাম, মানে আগের প্রবলেমে দেখবে আমরা কে ইর ইকুয়েশনটা, মানে কে ই ইকুয়েশন থেকে আমরা ওই ল্যামডা ইকুয়াল টু h/√2m ইন্টু কে ই, হ্যাঁ, এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম এটা ডিরাইভ করে ফ্রম ল্যামডা ইকুয়াল টু h/mv, আর একটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv²। এই দুটো ইকুয়েশন থেকে হ্যাঁ আমরা এটা পেয়েছি, এটা আমরা আগের দিন ডিরাইভ করেছিলাম, তাই না? তো এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, এই ইকুয়েশন থেকে তোমাকে ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, তো এই পরীক্ষার সময় ডেরিভেশনটা করে দেবে। করে দেওয়ার পরে তোমাকে এবার এখানে ভ্যালুগুলো বসাতে হবে। দেখো চেষ্টা করে কত আসে। তাহলে আমার ল্যামডা বার করতে হবে। এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 to the power minus 34 জুল ইন্টু সেকেন্ড। √2 into 9.1 into 10 to the power minus 31 kg into কাইনেটিক এনার্জি বলেছে কত? কাইনেটিক এনার্জি বলছে 5.76 into 10 to the power minus 15 জুল। ওকে ওকে, তো এটা ক্যালকুলেট করে দেখো তো কত আসে। ক্যালকুলেটারে কখনো 10 to the power minus 34, 10 to the power minus 31, 10 to the power minus 15 এই ভ্যালুগুলো বসাবে না। ঠিক আছে, এগুলো বসালে ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে, এগুলো মুখে মুখে হিসাব করবে।
হ্যাঁ, 34, -34, -31, -15 এগুলো মুখে মুখে করবে যোগ বিয়োগ। (0.6471 into 10 to the power -11 মিটার। ওকে, তাহলে ওটা -12 যদি করে দিই তাহলে কত হচ্ছে? 6.471 in 10 to the power -12 মিটার, ঠিক কি না? তার মানে যদি আমরা এটাকে অ্যাংস্ট্রমেও করতে পারি তাহলে আমরা কি করব বলো? অ্যাংস্ট্রমে যদি কত অ্যাংস্ট্রম হবে? 10 to the power 10 দিয়ে গুণ করে দেব। হ্যাঁ, তা 10 to the power 10 দিয়ে গুণ করলে কি হবে? 647.1 অ্যাংস্ট্রম। 64, তাই হবে কি? 471 অ্যাংস্ট্রম। 10 to the power 10 অ্যাংস্ট্রম, তাই তো? 1 মিটার সমান। তো 10 to the power 10 যদি গুণ করা হয় তাহলে 10 to the power -2 পড়ে থাকবে। 0.0647 হ্যাঁ হ্যাঁ, তাহলে 0.06471 অ্যাংস্ট্রম। ওকে, আচ্ছা, এবার একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভিভিআই প্রচুরবার এসছে কোশ্চেনটা, সেটা হচ্ছে বলছে স্টেট দি হাইপোথেসিস of de Broglie full stop calculate the de Broglie wavelength of the following. এক নম্বর, a rifle bullet যার মাস বলে দিয়েছে 2 × 10 to the power -3 kg, হ্যাঁ, তার অ্যাকচুয়ালি 2 গ্রাম, moving with a speed of 300 meter per second। আর 2 নম্বরে বলছে an electron moving with a speed
নিয়ারলি ইকুয়াল টু 1/10 of light ঠিক আছে। কোশ্চেনটা পড়ো ভালো করে, কি বলছে দেখো। বলছে স্টেট দি হাইপোথেসিস অফ ডি ব্রগলি। ঠিক আছে, ডি ব্রগলি হাইপোথেসিসটা তোমাকে আলোচনা করতে বলছে, যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি, সেইটা আমরা যে ডিসকাস করেছিলাম সেটা তোমাকে ডিসকাস করতে বলছে। আর তারপর বলছে ক্যালকুলেট দি ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দি ফলোয়িং, ওয়েভলেন্থস অফ দি ফলোয়িং। একটা বলছে যে একটা রাইফেল বুলেট যার মাস হচ্ছে 2 গ্রাম বা 2 × 10⁻³ কেজি, মুভিং উইথ আ স্পিড 300 মিটার পার সেকেন্ড, তাহলে এর ল্যামডা কী হবে? ওই বুলেটটা যে ছুটে গেল তার জন্য যে ওয়েভ তৈরি করবে তার যে ল্যামডা কী হবে। আরেকটা বলছে ইলেকট্রন মুভিং উইথ স্পিড নিয়ারলি ইকুয়াল টু স্পিড অফ লাইটের 10/1 তো সেখানে ওই ইলেকট্রনের যে স্পিড তার জন্য যে ওয়েভ তৈরি হবে সে ওয়েভের ল্যামডা কত হবে। তো দুটো আলাদা করে ল্যামডা বার করতে হবে। প্রথমটা বলছে রাইফেল বুলেট, তাহলে আমরা প্রথমে রাইফেল বুলেটটা দেখি। ফর বুলেট, আচ্ছা ফর বুলেট ডি ব্রগলি ওয়েভলেন্থ কি হবে? lambda equal to h by mv. ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। তাহলে আমাদের ল্যামডাটা চাই। দেখো এবার বাকি কি দেওয়া রয়েছে, মাস দেওয়া রয়েছে, স্পিড দেওয়া রয়েছে, এইচ আমার কনস্ট্যান্ট। তাহলে আমাদের এখানে গিভেন কি আছে? গিভেন আছে মাস আছে 2 × 10⁻³ কেজি এসআইতে। আচ্ছা, আর স্পিড দেওয়া রয়েছে 300 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এবার এইচ হচ্ছে আমাদের, তাহলে এই মানগুলো বসাই। এইচ হচ্ছে 6.626 × 10⁻34 জুল ইন্টু সেকেন্ড, ডিভাইডেড বাই এম হচ্ছে 2 × 10⁻³ কেজি ইন্টু 300 মিটার পার সেকেন্ড। ওকে, তো এটা ভ্যালু বার করলে কত হয় দেখো, কত মিটার হচ্ছে? 0.011 into 10⁻³ meter. 0.011। হ্যাঁ, তো সেটা 1 পয়েন্ট করে দাও, তাহলে 1.1, তারপর বলো আরেকটা ডিজিট বলো। 1.104 এই পর্যন্ত হয়। into 10⁻³ হ্যাঁ, -33 করে দাও, তাহলে এত মিটার। এটা সবার এসছে দেখো তো। হ্যাঁ স্যার। তাহলে 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 ল্যামডাটা আমার রাইফেল বুলেটের জন্য এলো হচ্ছে এইটা। আচ্ছা বেশ, এবার আমার আরেকটা বলেছে হচ্ছে ফর ইলেকট্রন। আচ্ছা, ফর ইলেকট্রন কী হবে? তাহলে ফর ইলেকট্রন একইভাবে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। আমার এখানে গিভেন কি আছে? গিভেন মাস বলেছে, ইলেকট্রনের মাস 9.1 × 10⁻³ কেজি। ওকে, আর স্পিড কত বলেছে? 1/10 ইন্টু স্পিড অফ লাইট, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো? তখন অ্যাকচুয়ালি কত? 3 × 10⁻7 মিটার পার সেকেন্ড। এইটা তার আলোর বেগের 10/1 ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখানে মানগুলো বসিয়ে দিতে হবে। এইচ হচ্ছে আগের মতো 6.626,
into 10 to the power minus 34 joule into second divided by m হচ্ছে 9.1 into 10 to the power minus 31 kg আর 3 into 10 to the power 7 meter per second। এটা ক্যালকুলেট করে দেখো তো কত আসে। 0.427 amps আচ্ছা 0.0 এরকম ভাবে বলবে না, বললে সবসময় একটা ডিজিট তুমি এ করে না। 2 পয়েন্ট তারপর বলো 2.42 into 10 to the power minus 11 মিটার, তাই তো? আচ্ছা এবার দেখো তো দুটোকে মানে এই 9 হবে না 10 to the power minus 9? তোমার কত এসছে? আমার তো 2.427 into 10 to the power minus 9 এসছে। তাহলে তোমার একটা ভুল হয়েছে কোথাও, ডিজিট দেখো। এটাই অ্যান্সার হবে, বুঝেছো? 2.425 into 10 to the power minus 11 মিটার। দেখে নাও তোমার দুটো ডিজিট না স্যার 10 to the power minus 9 ই হচ্ছে তো। minus 9 ই হচ্ছে তো, এসছে 0.2427 into 10 to the power minus 10 মিটার। এবার 2 পয়েন্ট যদি করি তাহলে তো 10 to the power minus 9 ই আসছে। কত এসছে? 0 পয়েন্ট বলো 0.2427 হ্যাঁ into 10 to the power minus 10 minus 10 হ্যাঁ স্যার। হ্যাঁ এটা এসছে। এটা এসছে স্যার আমার তো 10 to the power minus 11 ই আসলো। হ্যাঁ তো কি হয়েছে? স্যার আমার 10 to the power minus 11 এসছে। হ্যাঁ তো এটাকে 2.427 ইন্টু করলে কত হয়? ও হ্যাঁ স্যার ঠিক আছে। মানে একটা ঘর যখন আমি পাল্টে দিচ্ছি এখান থেকে এখানে নিয়ে আসছি, তাহলে কি হবে? 10 to the power minus 11 হবে না? আচ্ছা তাহলে এই যে দুটো রেজাল্ট পেলে, এবার এতে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আচ্ছা বলো তো কি কোন মানে ইলেকট্রন ভার্সেস বুলেট এই দুজনের মধ্যে কার মধ্যে ওয়েভ ক্যারেক্টার বেশি? ইলেকট্রন। কেন? ওয়েভলেন্থটা বেশি। ওয়েভলেন্থ আবার বেশি এসছে ইলেকট্রনের ক্ষেত্রে। তো দেখো ইলেকট্রনের ওয়েভটা যদি এইরকম হয়, ওয়েভলেন্থ বেশি মানে কি? মানে এই লেন্থটা বড়, তাই তো? আচ্ছা আর এর ক্ষেত্রে ওয়েভলেন্থটা এরকম ধরে এসছে, এরকম মানে খুব কাছাকাছি, ওয়েভলেন্থ খুব ছোট। এবার তাহলে এটাকে তুমি ওয়েভকে এখান থেকে রিকগনাইজ করতেই পারছো না, মানে সব গায়ে 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 গায়ে, তার মনে হবে একটা স্ট্রেট লাইন, তাই না? তার মানে সবসময় ওয়েভ ক্যারেক্টার বেশি হবে যত ওয়েভলেন্থ বড় হবে। ওয়েভলেন্থ যত বড় হবে ওয়েভ ক্যারেক্টার তত বেশি হবে। তার ডি ব্রগলি কি বলেছে? ডি ব্রগলির ইকুয়েশন হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h/mv। তার মানে ওয়েভ ক্যারেক্টার যত বেশি হবে, মানে ওয়েভলেন্থ যত বেশি হবে ওয়েভ ক্যারেক্টার তত বেশি হবে। তার সঙ্গে মাসের কি রিলেশন? ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ তাহলে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/m। তার মানে ল্যামডা যত বাড়বে এম তত কমবে, তাই না? আর ল্যামডা যত বাড়বে ওয়েভ ক্যারেক্টার তত বাড়বে, ওয়েভ ক্যারেক্টার বাড়বে। তাহলে মাস ক্যারেক্টার কি হবে বা পার্টিকেল ক্যারেক্টার? কমবে। পার্টিকেল ক্যারেক্টার কমবে। তার মানে ওয়েভ ক্যারেক্টার যার বেশি তার পার্টিকেল ক্যারেক্টার কম, অ্যান্ড ভাইস ভার্সা, মানে পার্টিকেল ক্যারেক্টার যার বেশি তার ওয়েভ ক্যারেক্টার কম। এখন ইলেকট্রন হচ্ছে একটা পার্টিকেল যার ওয়েভ ক্যারেক্টার তুমি বেশি দেখতে পাচ্ছ, তাহলে পার্টিকেল ক্যারেক্টার কি হবে? কম হবে। হ্যাঁ, কম হবে। কম হবে। আর ঠিক একই রকমভাবে বুলেট
বুলেটের ওয়েভ ক্যারেক্টার কম পাচ্ছ, তাহলে পার্টিকেল ক্যারেক্টার কি হবে? বেশি হবে। বেশি হবে। Sure. তো পার্টিকেল ক্যারেক্টার বেশি কিনা সেটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে তাহলে? এম এর উপরে নয়? এম 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 যত বেশি হবে পার্টিকেল ক্যারেক্টার বেশি হবে, তো এম যত বেশি হবে ল্যামডা তত কম হবে। তাহলে মাস যত বড় হবে পার্টিকেল ক্যারেক্টার তত বেশি হবে, আর ল্যামডা মানে ওয়েভ ক্যারেক্টার তত কম হবে। তার মানে যত তুমি ছোট পার্টিকেলের দিকে যাবে তার মধ্যে কি থাকবে বেশি ক্যারেক্টার? ওয়েভ ক্যারেক্টার বেশি থাকবে। হ্যাঁ, মানে যত তুমি পার্টিকেল ছোট করবে, মানে কোনো মুভিং পার্টিকেল যত ছোট হবে তার মাস, তত তার ওয়েভ ক্যারেক্টার বেশি, আর যত মাস বড় হবে তত তার মাস ক্যারেক্টার বা পার্টিকেল ক্যারেক্টার বেশি হবে, ওয়েভ ক্যারেক্টার কম হবে। তাহলে যদি বলো যে একটা গাড়ি ছুটে যাচ্ছে, তাহলে গাড়ি যদি ছুটে যায় তার মধ্যে আমরা কি দেখতে পাবো? ওয়েভ ক্যারেক্টার বেশি না পার্টিকেল ক্যারেক্টার বেশি পাবো? পার্টিকেল ক্যারেক্টার বেশি পাবো। আচ্ছা, তার থেকে যদি ছোট করে দিই ক্রিকেট বল, তাহলে ওয়েভ ক্যারেক্টার বাড়লো আগের থেকে না কমলো? ক্রিকেট বল থেকে আরো ছোট একটা মার্বেল বল, আরো ওয়েভ ক্যারেক্টার বাড়লো। ওয়েভ ক্যারেক্টার বাড়বে। হ্যাঁ, এই করে যদি আস্তে আস্তে মাইক্রো পার্টিকেলে চলে যায়, মানে সাচ অ্যাজ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই ধরনের বা অ্যাটমিক স্টেট, এই যে মাইক্রো পার্টিকেল যারা, এরা এই পার্টিকেলগুলোর ক্ষেত্রে দেখা যাবে এদের পার্টিকেলের সাইজ বা মাসটা এত ছোট যে এদের মধ্যে পার্টিকেল ক্যারেক্টারটা নেগলিজেবল। তো ইলেকট্রনের মাস জানি আমরা খুব কম, তো যার ফলে এর মধ্যে পার্টিকেল ক্যারেক্টারটা খুবই কম, কিন্তু ওয়েভ ক্যারেক্টারটা তার মানে কি অটোমেটিক্যালি অনেক বেশি। তাহলে এই যে কোনো একটা পার্টিকেলের মধ্যে দ্বৈত প্রপার্টি, যে একটা পার্টিকেলের একটা যে কোনো পার্টিকেলের পার্টিকেল ক্যারেক্টার তার সঙ্গে সঙ্গে যে ওয়েভ ক্যারেক্টার থাকে, এটা প্রমাণ করে কোন ইকুয়েশান না ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশান। তাহলে যদি তোমাকে কখনো কোথাও জিজ্ঞেস করে যে আচ্ছা কোন ইকুয়েশনের মাধ্যমে আমরা একই সঙ্গে কোনো একটা পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার আবার পার্টিকেল ক্যারেক্টার দুটোকে ডিফাইন করতে পারি, সেটা কোন ইকুয়েশান? তাহলে ইকুয়েশন হচ্ছে h/mv। আর কোন ইকুয়েশান থেকে শুধুমাত্র ওয়েভ ক্যারেক্টারকে রিকগনাইজ করতে পারি, ওটা বলতে পারবে? শুধুমাত্র ওয়েভ ক্যারেক্টারকে ডিফাইন করে কোন ইকুয়েশান? Sir, Planck. hc/λ ইকুয়াল টু hc/λ বা ইকুয়াল টু h নিউ। এই ইকুয়েশানটা আমরা বলেছিলাম শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে প্রযোজ্য, তার মানে ওয়েভের ক্ষেত্রেই প্রযোজ্য এটা। তারপরে শুধু ওয়েভ ক্যারেক্টার মানে ডিফাইন করে ইকুয়াল টু hc/λ, কিন্তু যদি বলে যে ওয়েভ ক্যারেক্টার এবং পার্টিকেল ক্যারেক্টার দুটোকেই ডিফাইন করে কোন ইকুয়েশান, তাহলে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h/mv। ঠিক আছে, এই দুটো জিনিস একটু মাথায় রাখবে, অনেক সময় বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে আর কি। তো যাকে যেটা আমরা আলোচনা করছিলাম যে এই কেসটাতে, এই অঙ্কটাতে, যে ইলেকট্রন ভার্সেস বুলেট, তাহলে এখানে ওয়েভ ক্যারেক্টার বেশি পাচ্ছি ইলেকট্রনের ক্ষেত্রে, কারণ ইলেকট্রনের ল্যামডাটা আমি বেশি পেয়েছি। তো এইটা একটু আমাকে কনক্লুশন করতে হবে, তো লিখে নাও। লেখো ফ্রম দি অ্যাবাভ রেজাল্ট ইট ইজ এভিডেন্ট দ্যাট from the above result it is evident that the wavelength of the rifle bullet is negligibly small. The wavelength of the rifle bullet is negligibly small, and for the electron is high, so full stop there. So the electron has significant wave character, than the rifle bullet, comma, that is according to de Broglie hypothesis, electron has wave particle duality
particle duality, but the rifle bullet has maximum particle nature. Has de Broglie hypothesis, electron has wave particle duality, but the rifle bullet has maximum particle nature. Maximum particle nature. Okay. লিখেছো? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন। স্যার ফার্স্ট লাইনটা একটু একবার বলবেন? ফার্স্ট লাইন একদম প্রথম লাইনটা, ইট ইজ এভিডেন্ট দ্যাট ওইটা, হ্যাঁ স্যার, from the above result it is evident that wavelength of the rifle bullet is negligibly small and for the electron is high. আছে, and for the electron is high. আচ্ছা, এরপরে আমরা আবার একটা প্রবলেম করব, সেটা হচ্ছে WBSU ওকে। দেখো, find out the number of de Broglie waves completed by an electron in one complete revolution, in the third Bohr orbit of a hydrogen atom. কি বলছে দেখো তো পড়ে। হাইড্রোজেন অ্যাটমের থার্ড বোর অরবিটকে কমপ্লিট করতে কতগুলো ওয়েভ কমপ্লিট করছে সেটা জানতে চাইছে। তার মানে আমরা যদি পিকচারিক্যালি দেখি সেটা হচ্ছে এইরকম। ধরো এটা মনে করো থার্ড অরবিট, হ্যাঁ, এটা হচ্ছে n = 3 বা থার্ড অরবিট। এবার এখানে একটা ইলেকট্রন রয়েছে, সে সার্কুলেট করছে এইভাবে, তাহলে সার্কুলেট করছে, এবারে পুরো একটা পাক দিলে বলছে কটা ওয়েভ তৈরি করবে। মানে এরকম আমরা বলেছিলাম না, এরকমভাবে ওয়েভ তৈরি করে, তাহলে বলছে এখানে একটা পাক দিলে সে কটা ওয়েভ তৈরি করবে। তো সেটা বার করতে গেলে আমরা কি করে বার করব? 2πr = n lambda। 2πr = n lambda, মানে আমরা পরিসীমাটা জানি 2πr, এবং সেখানে n খানা ল্যামডা যদি তৈরি করে, হ্যাঁ, প্রত্যেকটা ল্যামডা দৈর্ঘ্য হচ্ছে মানে একটা সার্টেন ল্যামডা আমরা বার করে নেব, সেখান থেকে nটা বার করব। ঠিক আছে, তো আমাদের চাই হচ্ছে n, কটা ওয়েভ জেনারেট করবে সেটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তো কী করে আমরা এগোবো বলো? বলো। প্রথমে r বার করতে, হ্যাঁ
কি করে এগোবো? প্রথমে আর উই নো রেডিয়াস আর ইকুয়াল টু কত মনে আছে? মানে যেটা আমাদের সংক্ষিপ্ত ফর্মে যেটা আমরা করেছিলাম 0.529 ইন্টু 10 টু দি পাওয়ার -10 n স্কোয়ার বাই জেড মিটার। এটা তো মনে পড়ে? এটা তো আমাদের তাহলে 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 ফর থার্ড অরবিট কি হবে? আমার তো 2πr = n ল্যামডা, তাহলে আর তো আমাকে বার করে নিতে হবে। তো 2πr = n ল্যামডা যদি আমি পরে ইউজ করি, মানে আমার n চাই, তাহলে আমার n যদি বার করতে হয় তাহলে আমাকে r জানতে হবে, ল্যামডা জানতে হবে। তো rটাকে আমি বার করে নিই, তাহলে থার্ড অরবিটের r কত হবে? r3 যদি বলি ওটাকে, r থার্ড অরবিট, তাহলে 0.529 ইন্টু 10 টু দি পাওয়ার -10। আচ্ছা হাইড্রোজেন বলে দিয়েছে না, হাইড্রোজেন, তাহলে n = আমার কত, কোন অরবিট বলেছে? থার্ড অরবিট, তাহলে 3 থার্ড হ্যাঁ 3 স্কোয়ার ডিভাইড বাই জেড কত? 1। 1 হ্যাঁ ফর হাইড্রোজেন জেড = 1, এটা আমরা লিখে দিলাম এত মিটার। তাহলে কত হচ্ছে? এটা করলে 9 গুণ করতে হবে, হ্যাঁ 4.761 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার, তাই তো? তাহলে এটা হয়ে গেল আমাদের r3 বেরিয়ে গেল। আর কি চাই আমার? ল্যামডা চাই তো। তো ল্যামডা, এই যে ল্যামডাটা চাই, তারপর আমি ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো। তাহলে ল্যামডা চাই, ল্যামডা তো আর ডাইরেক্ট আমরা বার করতে পারবো না। তাহলে ল্যামডা কী করে বার করবো? ল্যামডা = h/mv থেকে, তাই না? তো ল্যামডা = h/mv যদি বার করতে হয় তাহলে আমাদের কি চাই? ভি চাই তো। হ্যাঁ স্যার। তাহলে ফর আচ্ছা ভি এর ইকুয়েশনটাকে লিখে নিই। ভি ভেলোসিটি, ভি কত? 2.187 ইন্টু 10 টু দি পাওয়ার 6 z/n মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। এবার ফর থার্ড অরবিট মানে v3 ইজ ইকুয়াল টু 2.187 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আচ্ছা জেড হচ্ছে কত? 1 ডিভাইড বাই n বলছে 3, এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত হবে? ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার 7.29 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের ভি বেরিয়ে গেল। তাহলে এবার ফ্রম ডি ব্রগলি হাইপোথেসিস ল্যামডা ইকুয়াল টু h/mv, h হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই m হচ্ছে 9 ইলেকট্রন বলেছে তো, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। আর ভি হলো বেরোলো হচ্ছে আমার 7.29 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। এখান থেকে ল্যামডাটা বার করে নাও, দেখো তো কত আসে। স্যার 9.988 ইন্টু 10 টু দি পাওয়ার -10। আচ্ছা 9.988 মানে 9.99 ধরছি ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত? 9 -10 10 -9 হবে। অফ
-10 স্যার। 9.99 হবে। -9 দু রকম অ্যান্সার হচ্ছে কেন? ঠিক করে করো। স্যার 9.99 into 10 to the minus 10. -10ই তো হবে, হ্যাঁ এটা স্যার তো 10ই আসছে। তোমার ডিজিট একটা গন্ডগোল আছে দেখো। হ্যাঁ স্যার 10ই হবে। 9.99 × 10 মিটার। টেনই হবে, দেখে নাও একটু, তোমার যা 9 আছে ওটা ভুল আছে, ওটা চেক করে নিও। এখানে কোনো আর একটা ডিজিট তোমার প্রবলেম হচ্ছে কোথাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ল্যামডা পেলাম। এবার ল্যামডা পেলে আমি এবার ল্যামডা পেয়ে গেলাম, আর ওদিকে আর পেয়ে গেলাম, তাহলে আমি এবার 2πr = n ল্যামডা বসাতে পারি তো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি কি লিখবো? এবার লিখবো অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ stationary wave, we can write for circular orbit of Bohr, সেটা বলছে স্টেশনারি অরবিটের যে কন্ডিশন ছিল সেখানে বলছে 2πr = n ল্যামডা। তাহলে nটাকে বলছি নাম্বার অফ ওয়েভস, n equal to 2πr/λ। তাহলে 2 × 3.14 কিন্তু আমাদের রেডিয়াস কত বেরিয়েছে? 4.761 × 10⁻⁻10। 4.761 × 10⁻⁻10 মিটার ডিভাইডেড বাই 9.99 × 10⁻⁻10 মিটার। এবার এটাকে ক্যালকুলেট করলে n বেরোবে, দেখো তো কত আসে। 2.99 মানে 2.99 2.99, তাহলে এটা অলমোস্ট ইকুয়াল টু কত? 3 3. 3। তাহলে n হয়ে গেল 3। তার মানে কটা ওয়েভ তৈরি করবে? 3টে ওয়েভ তৈরি করবে। ঠিক আছে, হ্যালো? আচ্ছা, এবার এখানে দেখো একটা জিনিস ট্রিক্স তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই এত বড় ক্যালকুলেশন আমরা করলাম, এটা যদি পরীক্ষায় যদি কোনো এমসিকিউ পরীক্ষায় আসে তাহলে এত ক্যালকুলেশনের দরকারই হবে না। তুমি যাই ক্যালকুলেট করো সবসময় থার্ড অরবিট যদি বলে যায় তাহলে সবসময় নাম্বার অফ ওয়েভ 3 আসবে। যদি এটা ফোর্থ বলে দিত তাহলে এটা 4 আসতো, ফিফথ অরবিট বলতো তাহলে 5 আসতো। তার মানে অ্যাকচুয়ালি নাম্বার অফ অরবিট আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সব, এই নাম্বার অফ ওয়েভ আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সবসময় ইকুয়াল হয়, এটা খেয়াল রাখবে। মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যা থাকবে, মানে যে অরবিটটা বলবে সবসময় নাম্বার অফ ওয়েভস সেটাই হবে, মনে থাকবে? এটা অল দ্য টাইম। তাহলে এটা ছোট করে লাস্টে লিখে রাখতে পারো যে নাম্বার অফ ওয়েভস in an orbit is equal to principal quantum number। ঠিক আছে, এটা অলওয়েজ আসবে। তুমি এত বড় ক্যালকুলেট করে আমরা প্রমাণ করলাম, কিন্তু এটা অলওয়েজ। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার।
নেক্সট WBSU 2017 দেখো হোয়াই de Broglie wave equation has no significance for a macroscopic particle. এটা পারবে? কি বলছে কোশ্চেনটা? H/mc তো H/mv। হ্যাঁ, কি বলতে চাইছো বলো? বলছে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল মানে কি? ম্যাক্রো মানে কি লার্জ, আর ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে তোর ওয়েভ ক্যারেক্টারটা খুব কম হবে, তাই জন্য ডি ব্রগলি ইকুয়েশন দিয়ে আমরা করতে পারি না। হ্যাঁ, তবে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশনটা এখানে খুব ইনসিগনিফিকেন্ট হবে, মানে ম্যাটার ক্যারেক্টারটাই বেশি পাওয়া যাবে সেখানে। তো ম্যাটার ক্যারেক্টারই যদি বেশি পাওয়া যায় তাহলে ওয়েভ ক্যারেক্টার যদি নেগলিজিবল হয় তাহলে সেখানে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশনটা ইনসিগনিফিকেন্ট। কারণ ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন কী বলে যে কোনো একটা পার্টিকেলের মধ্যে, মুভিং পার্টিকেলের মধ্যে ওয়েভ ক্যারেক্টারও থাকবে আবার ম্যাটার ক্যারেক্টারও থাকবে। কিন্তু খুব বড় পার্টিকেল যদি হয়, মানে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যদি হয়, তাহলে সেটার ক্ষেত্রে ধর একটা গাড়ি, একটা বিশাল বড় সাইজের, তাহলে তার জন্য, তার মুভমেন্টের জন্য ওয়েভ যে জেনারেট হবে সেটার ওয়েভ লেন্থ ভীষণ ভীষণ কম হবে। তো ভীষণ ভীষণ যদি কম হয় তার মানে ওয়েভ ক্যারেক্টার প্রায় অলমোস্ট জিরো। তার মানে এক্ষেত্রে কি বলা যেতে পারে যে গাড়িটার জন্য প্রায় অলমোস্ট ম্যাটার ক্যারেক্টারটাই 100%, তাই না? ব্যাপারটা তাই দাঁড়ায়। তাহলে ম্যাটার ক্যারেক্টার যদি 100% হয় তাহলে ওয়েভ ক্যারেক্টার নীল অলমোস্ট। তাহলে সেখানে ওয়েভ পার্টিকেল যে ডুয়ালিটির যে ডি ব্রগলির কনসেপ্ট সেখানে এখানে অতটা সিগনিফিকেন্ট নয়, ঠিক কি না? তাহলে আমরা একটা এখানে প্রবলেম করে দেখি যে অ্যাকচুয়ালি ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য ওয়েভ ইকুয়েশনটায় ওয়েভ ক্যারেক্টারটা নেগলিজিবল হয়। তাহলে আমরা আগে দেখি ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন, সেটা বলছে ল্যামডা ইকুয়াল টু H/mv, এটা আমরা জানি। আচ্ছা, এবার আমরা একটা ধরে নিচ্ছি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, আমরা গাড়ি বলেছি, গাড়ি বলার দরকার নেই, একটা ছোট মার্বেল বল ধরলেই হবে। তো গাড়ি তো অনেক বড়, তা অতটাও ধরার দরকার নেই। ধরে নিচ্ছি একটা মার্বেল বল। লেট আজ টেক এ মার্বেল বল, মার্বেল বল যার ওজন, যার মাস হচ্ছে 10 গ্রাম, ঠিক আছে? মার্বেল বল অফ মাস 10 গ্রাম মানে হচ্ছে 10⁻² কেজি, সরি, হ্যাঁ 10⁻² কেজি। আচ্ছা, টু মুভ উইথ এ ভেলোসিটি বলছি, ধরে নিচ্ছি v ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিচ্ছি কি একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যেটা হচ্ছে মার্বেল বল, যার মাস হচ্ছে 10 গ্রাম বা 10⁻² কেজি, আর যার স্পিড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে ল্যামডা কত হবে? তাহলে দেখি এর ওয়েভ ক্যারেক্টার কত হয়। ওয়েভ যদি খুব বড় হয় তাহলে ওয়েভ ক্যারেক্টার থাকবে, আর ওয়েভ যদি খুব ছোট হয় তাহলে ওয়েভ ক্যারেক্টার থাকবে না। তাহলে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড ডিভাইড বাই মাস হচ্ছে 9.1 ইন্টু 10, সরি মার্বেল বল মাস হচ্ছে 10⁻² কেজি, আর ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। দেখো তো কত আসে এর ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ কীরকম আসবে?
So 3.3 10 to the power minus 32. 3.331 ইন্টু হ্যাঁ 10 টু দি পাওয়ার মাইনাস 32 মিটার। তাহলে তুমি ইমাজিন করো যে এইটা তোমার ল্যামডা এসছে, এটা তোমার ল্যামডা এসছে। তাহলে এবার দেখো ল্যামডাটা কি বড় না ছোট, কেমন? ছোট স্যার। ভীষণ ভীষণ ছোট। মানে দেখো মাইনাস 32 অর্ডারে, মানে ওয়েভলেন্থটা একদম ছোট। তার মানে ওয়েভটা এরকম গায়ে গায়ে না, এরকম গায়ে গায়ে, তো তাই তো? এরকম যদি গায়ে গায়ে হয় তাহলে এই ওয়েভটা তুমি খুঁজে পাবে? ওয়েভ নেই বলে তুমি ওয়েভ কোনো খুঁজেই পাবে না। তো ওয়েভ যদি নাই খুঁজে পাও তার মানে এর মধ্যে কি আছে? ওয়েভ ক্যারেক্টার কি? ওয়েভ ক্যারেক্টার কম, পার্টিকেল ক্যারেক্টার বেশি। ওয়েভ ক্যারেক্টার টেন্ডস টু 0 আর পার্টিকেল ক্যারেক্টার টেন্ডস টু 100, তাই তো? তার মানে এখানে এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির মধ্যে আমি শুধু ডুয়ালিটি পাচ্ছি না, শুধু একটাই পাচ্ছি, পার্টিকেল ক্যারেক্টার। ওয়েভ পার্টিকেল এখানে অলমোস্ট নীল। তার মানে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন যেটা বলেছে যে কোনো একটা মুভিং ম্যাটারের মধ্যে ওয়েভ ক্যারেক্টার এবং পার্টিকেল ক্যারেক্টার একই সঙ্গে থাকবে, সেই কথাটা এখানে অতটা প্রযোজ্য হচ্ছে না। ওয়েভ ক্যারেক্টার এখানে নেই, শুধু পার্টিকেল ক্যারেক্টার আছে। তাই জন্য বলছে এখানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির যে কনসেপ্টটা সেটা ইনসিগনিফিকেন্ট বা সিগনিফিকেন্স তার কম। যার তাহলে ম্যাক্রো পার্টিকেল যারা বা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যারা, তাদের ক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টারটা প্রায় নীল থাকে। আমরা একটা সামান্য মার্বেল বল দিয়ে দেখলাম এরকম, তাহলে বড় ক্রিকেট বল বা ফুটবল বা এদের ক্ষেত্রে তাহলে তো আরও নেগলিজিবল ওয়েভ ক্যারেক্টার, তাই না? তো লেখো, নিচে লেখো, the value of this wavelength, the value of this wavelength, the value of this wavelength is negligibly small, negligibly small, and it is not measurable, and it is not measurable, it is not measurable, full stop. Furthermore, the energy of the ball, energy of the ball ব্র্যাকেট লাগো ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, মানে ল্যামডা থেকে আমি ইটা বার করে নিতে পারি, আমি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা becomes extensively high, extensively high, ল্যামডা কম হলে এনার্জি বেশি হয়ে যাবে, তাহলে becomes extensively high, না এরকম লেখো, এক্সটেন্সিভলি না, তুমি লেখো becomes exceedingly high, exceedingly লেখো, EXCEE becomes exceedingly high, which is unbelievable in our sense, which is unbelievable in our sense, which is unbelievable in our sense, in our sense, full stop. This is why the de Broglie wave equation, has no significance for the macroscopic particle, no significance for the macroscopic particle.
হয়েছে? ঠিক আছে? হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, এই হয়ে গেল আমাদের ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন এবং তার যাবতীয় প্রবলেমস। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বোর অ্যাটমিক মডেল আমরা পড়েছি। বোর অ্যাটমিক মডেল থেকে আমরা বেশ কিছু জিনিস শিখেছি এবং তারপরে বোর অ্যাটমিক মডেলের তোমার কিছু লিমিটেশনসও আলোচনা করেছি, মানে যেগুলো ব্যাখ্যা করতে পারেনি বোর মডেল। এবার এখন যেটা করব যে জিনিসগুলো ব্যাখ্যা করতে পারেনি তার মানে কি সেই জিনিসগুলো তো ব্যাখ্যা করতে হবে। তো সায়েন্স তো কখনো থেমে থাকে না, তো তারপরে পরবর্তীতে অন্য কোনো বিজ্ঞানী সেটাকেই একটু এক্সটেন্ড করে, মানে যেগুলো ব্যর্থ হয়েছে সেইগুলোকে নিয়েই আবার চর্চা করে এবং সেইগুলোর সমাধান বার করে। তো সেই রকমই বোর অ্যাটমিক মডেলের যে লিমিটেশনসগুলো পেয়েছিলাম সেইগুলোকে সমাধান করার জন্য এর পরবর্তীতে সোমারফিল্ড বলে একজন বিজ্ঞানী তিনি কাজ করেছিলেন একই ফিল্ডে এবং তিনি কিছুটা কাজ এগিয়ে দিয়েছিলেন, মানে বোর যেখানে শেষ করেছিল তারপর থেকে আরও কিছুটা এগিয়ে দিয়েছিলেন। তাই জন্য এই সোমারফিল্ডের যে থিওরি, সেই সোমারফিল্ডের থিওরিটা কোনো আলাদা থিওরি না, এটা অ্যাকচুয়ালি বোর কনসেপ্টের, বোর অ্যাটমিক মডেলের এক্সটেনশন, হ্যাঁ, বা ব্যাপ্তি। তো সেই জন্য সোমারফিল্ডের থিওরিকে বলা হয় সোমারফিল্ড এক্সটেনশন অফ বোর থিওরি। সোমারফিল্ড extension of Bohr theory. ঠিক আছে, সোমারফিল্ড এক্সটেনশন অফ বোর থিওরি। দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সোমারফিল্ড যে কাজটা করেছিল সেটা হচ্ছে এইরকম। দেখো, আমরা বোরের হাইড্রোজেন স্পেকট্রাটা পড়েছি, তাই না? তো বোরের যে হাইড্রোজেন স্পেকট্রাটা পড়েছি সেই হাইড্রোজেন স্পেকট্রাতে কি দেখেছি না, ধরো 3 থেকে 1 একটা ট্রানজিশন হলো, তাহলে আমি কটা লাইন দেখেছি? একটা। 4 থেকে 1 কটা ট্রানজিশন দেখেছি? একটা। 2 থেকে 1 একটাই। তার মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যখনই ইলেকট্রন জাম্প করছে তখন তার জন্য একটাই আমি স্পেকট্রা দেখতে পেয়েছি, লাইন দেখতে পেয়েছি, স্পেকট্রাল লাইন দেখতে পেয়েছি। ঠিক আছে? তো এই যে বোরের যে অবজারভেশন, এই যে 3 থেকে 2 বা 3 থেকে 1 বা 2 থেকে 1, এই যে ইলেকট্রন জাম্প করলে একটা করে লাইন আমি মানে প্রিজমে পাস করতে দেখি, এই যে বোর যেটা এই যে অবজারভেশনটা করেছিল, এই অবজারভেশনটা বোর করেছিল হচ্ছে ন্যাকেড আইতে। ন্যাকেড আই মানে কি? খালি চোখে। খালি চোখে তুমি ওই অবজারভেশনটা তুমি দেখেছো বা বোর দেখেছে, তাতে করে দেখা যাচ্ছে 3 to 1 এই ট্রানজিশনের জন্য একটা লাইন সে দেখতে পেয়েছে, বা 2 থেকে 1-এর জন্য একটা লাইন সে দেখতে পেয়েছে। এবার এই একই কাজ, এই যে কাজটা বোর করেছিল, মানে একটা হাইড্রোজেন বাল্ব দিয়ে সেখান থেকে লাইট পাসিয়ে একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করিয়ে তিনি স্পেকট্রাগুলোকে চেক করেছিলেন, দেখলেন কয়েকটা লাইন পাওয়া যাচ্ছে, হ্যাঁ, সেখান থেকে লাইন স্পেকট্রাকে তিনি ডিফাইন করেছিলেন। ঠিক একই এক্সপেরিমেন্ট তারপরে বিজ্ঞানী সোমারফিল্ড করেছিল। সোমারফিল্ড দেখলো যে আচ্ছা ঠিক আছে, বোর তো এই কাজটা করেছে, তো আমি একটু একই জিনিস রিপিট করে দেখি যে কেমন স্পেকট্রাটা হয় আর কি। তো তিনি যখন এটা আবার নিজের মতো করে করলেন, একই রকমভাবে তিনি একটা হাইড্রোজেন বাল্ব নিলেন, প্রিজম নিলেন, আর অবজারভেশন যেটা তিনি করছেন সেটা বোর কিসে করেছিল? ন্যাকেড আইতে, তাই তো? বোর অবজার্ভ করেছিল কি লাইনগুলো কী রকম আসছে, সেটা হচ্ছে ন্যাকেড আইতে।
আর সোমারফিল্ড শুধু এই জায়গাটাই চেঞ্জ করে শুধু নিল হচ্ছে হাই রেজলিউশন মাইক্রোস্কোপ। হাই রেজলিউশন মাইক্রোস্কোপ, তো সে কি কাজ করে? কি কাজ করে? সব রেখাগুলো আরো সূক্ষ্ম লাইনগুলোকে দেখে, মানে আরো জুমিং হয় ব্যাপারটা, তাই না? মানে আরো ওর ভিতরের সূক্ষ্ম জিনিসগুলোকেও আমরা দেখতে পাবো। তো বোর খালি চোখে দেখেছিল, একটা অবজারভেশন পেয়েছে। এবারে একই এক্সপেরিমেন্ট সোমারফিল্ড করেছে। সোমারফিল্ড কি করেছে? সবই ঠিক রেখেছে, শুধু অবজারভেশনটা যেটা খালি চোখে বোর দেখেছিল ওই জায়গাটা ও হাই রেজলিউশন মাইক্রোস্কোপ দিয়ে দেখেছে। তার মানে ওই রেখা বর্ণালী যেগুলো তৈরি হয়েছে সেইগুলোকে আরও জুমিং, আরও ভিতরে ঢুকে দেখেছে আর কি। তো তাতে করে তিনি কি পেলেন সেটা আমাদের আগে দেখতে হবে। দেখার পরে যদি নতুন কিছু হয় তাহলে আমরা ফার্দার আলোচনা করব, আর যদি একই জিনিসই থাকে তাহলে আর নতুন করে আলোচনা করার কিছু নেই। তো একই এক্সপেরিমেন্ট সোমারফিল্ড কিভাবে করেছিল সেটা নিয়ে আমরা একটু দেখি। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে বোর কি করেছিল। এক সাইডে আমরা লিখছি বোরের অবজারভেশন, বোর অবজারভেশন, সেটা কিসে হয়েছিল? নেকেড আইতে। এটা একটা দেখব। আর আরেকটা অবজার্ভ করব হচ্ছে সোমারফিল্ড অবজারভেশন। সে কিসে দেখেছে? উইথ দ্য ইউজ অফ হাই রেজলিউশন মাইক্রোস্কোপ, very high resolution microscope, সোমারফিল্ড অবজারভেশন। ওকে, তাহলে সোমারফিল্ড অবজারভেশন হচ্ছে উইথ ইউজ অফ ভেরি হাই রেজলিউশন মাইক্রোস্কোপ। তো দেখা যাক দুটো একই এক্সপেরিমেন্ট, শুধু অবজারভেশনটা আলাদা। তো একই রকমভাবে যেটা বোর একটা প্রিজম নিয়েছিল, ঠিক আছে, বোর একটা প্রিজম নিয়েছিল, একটা হাইড্রোজেন বাল্ব, সরি হাইড্রোজেন বাল্ব নিয়ে সেখান থেকে লাইট পাস করিয়েছিল, ঠিক আছে, লাইট পাস করিয়েছিল। তো এটা হচ্ছে প্রিজম। একই কাজ সোমারফিল্ডও করেছিল। তিনিও এরকমভাবে একটা হাইড্রোজেন বাল্ব নিয়েছিলেন, নিয়ে তিনি এরকমভাবে লাইটটাকে পাস করিয়েছিলেন, ঠিক আছে। এটাও হাইড্রোজেন ল্যাম্প, এটাও হাইড্রোজেন ল্যাম্প। ঠিক আছে। তো ধরো এখানে তিনি কি ট্রানজিশন দেখতে পেয়েছিলেন? এরকমভাবে বিভিন্ন লাইন দেখেছিলেন, এরকমভাবে বিভিন্ন লাইন দেখেছিলেন। যত এনার্জি ট্রানজিশন বেশি হয়েছে তত তিনি, মানে ধরো 3 to 1, হ্যাঁ, এটার জন্য এইটা দেখেছেন ধরো মনে করো। তারপর ধরো মনে করো 4 to 1, তাহলে 4 to 1 এনার্জি গ্যাপ আর 3 to 1 এনার্জির গ্যাপ কোনটা বেশি হবে? 4 to 1। তাহলে এনার্জি গ্যাপ বেশি হলে ইয়ে কি হবে? বেঁকে যাবে বেশি না কমে যাবে?
স্পেকট্রাতে বাঁকে বেশি কোনটা, যার এনার্জি বেশি? তো 4 to 1 এর এনার্জি বেশি, তো বেশি টার্ন নেবে। আচ্ছা ধরো মনে করো 5 to 1, 6 to 1 এইভাবে দেখেছে। তো প্রত্যেকটা ট্রানজিশনের জন্য একটা লাইন দেখেছে। বা ধরো এটা আমি এখানে আরেকটা দেই 2 to 1। হ্যাঁ, তো বোর কি দেখেছে? বোর দেখেছে হচ্ছে এক একটা ট্রানজিশনে দেখো একটা করেই লাইন। এবার এই জিনিসটাকেই যখন সোমারফিল্ড করছে তখন তিনি দেখছেন যে 2 to 1 এ কটা লাইন দেখেছে? 2 to 1 এ 2 to 1 এ একটা লাইন। এবার সোমারফিল্ড কি করছে? এই 2 to 1টাকে দেখছে, কিন্তু খালি চোখে দেখছে না, ও দেখছে মাইক্রোস্কোপ দিয়ে। তো যখনই ও মাইক্রোস্কোপ দিয়ে দেখছে তখন 2 to 1 এ ও দেখছে যে 2 to 1 যে ট্রানজিশন এই জায়গাটায় দেখছে ও এই রকম পাচ্ছে, দুটো লাইন। ঠিক আছে, দুটো লাইন পাচ্ছে 2 to 1 এর জন্য। ঠিক আছে, আচ্ছা 3 to 1 এর জন্য কটা লাইন দেখেছে বোর? একটা। এবার এ দেখছে 3 to 1 এর জন্য মাইক্রোস্কোপে তিনটে, 3 to 1 এর জন্য। 4 to 1 এর জন্য কটা দেখেছে? চারটে। এই একটা। এ দেখছে কটা? চারটে। to 1। ঠিক আছে, তো এইরকম দেখো সোমারফিল্ড আর বোরের অবজারভেশনটা দেখো, এক্সপেরিমেন্ট একই, কিন্তু অবজারভেশনটা দেখো যখন এটাকেই খালি চোখে দেখা হচ্ছে তখন তো এত এই যে মাঝখানে যে সূক্ষ্ম সূক্ষ্ম লাইনগুলো আর দেখা যাচ্ছে না, কিন্তু যখন এটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হচ্ছে তখন এই একটা লাইনই ভেঙে দেখা যাচ্ছে, ওর মধ্যে না একটা নয়, ওটা অ্যাকচুয়ালি দুটো লাইনের সমষ্টি বা দুটো লাইনের সামেশন। আচ্ছা যখন 3 to 1 তখন খালি চোখে একটা লাইনই দেখা যাচ্ছিল, যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখছে তখন ওটা দেখা যাচ্ছে না একটা না, ওটা অ্যাকচুয়ালি তিনটে লাইনের যোগফল। যখন 4 to 1 যে ট্রানজিশনটা দেখেছে বোর, সেখানে একটা লাইনই দেখেছে, কিন্তু ওটাকে যখন জুম করে দেখা হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাচ্ছে ওটা না অ্যাকচুয়ালি চারটে ওর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম লাইন আছে, ফাইন লাইন আছে। তো এই যে স্পেকট্রাগুলো দেখা যাচ্ছে যে একটা লাইন ভেঙে আরও সূক্ষ্মতার মধ্যে লাইন আছে, এইগুলোকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে লাইন স্পেকট্রা। তো এটাকে লাইন, তো লাইনের স্পেকট্রা বা লাইন স্পেকট্রা, অ্যাকচুয়ালি লাইন স্পেকট্রা। আর এইটা লাইন স্পেকট্রা কিন্তু ফাইনার লাইন স্পেকট্রা বা ফাইনার স্পেকট্রা। তার মানে এই যে ফাইনার স্পেকট্রা আছে, মানে একটা লাইন স্পেকট্রার মধ্যে আরও ছোট ছোট লাইন আছে, সেটা খুঁজে বের করলো বিজ্ঞানী সোমারফিল্ড উইথ দ্য হেল্প অফ হাই রেজলিউশন মাইক্রোস্কোপ। নেকেড আইতে এত সূক্ষ্ম জিনিস দেখা যাবে না। তো এইখান থেকে নতুন একটা রিভলিউশন হলো যে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের যে রেখা বর্ণালী বা হাইড্রোজেনের যে স্পেকট্রা আমরা পড়াশুনো করি বা বোর যেটা নিয়ে আলোচনা করেছে এতদিন ধরে, সেখানে বোর বলেছে না একটা ট্রানজিশনের জন্য একটাই লাইন। তো বেশ কয়েকটা লাইন পাওয়া গিয়েছিল, কিন্তু সোমারফিল্ড বলছে না, ওর অ্যাকর্ডিং টু সোমারফিল্ড অবজারভেশন বলছে না একটা ট্রানজিশনের জন্য একটা লাইন নয়, একটা ট্রানজিশনের জন্য মাল্টিপল লাইন হতে পারে, সেখানে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে। সেইটা যে একটা লাইনের মধ্যে যে আবার ফার্দার মাল্টিপল লাইন আছে, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম লাইন আছে, সেটাকে বলছে ফাইনার স্পেকট্রা। তো ফাইনার স্পেকট্রার যে কনসেপ্ট, ফাইনার স্পেকট্রার যে ব্যাখ্যা, এটা কে দিয়েছিল? সোমারফিল্ড অবজারভেশন। তো আমরা বোর অ্যাটমিক মডেলের যে লিমিটেশনস পড়েছিলাম, সেই লিমিটেশনসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে বোর মডেল ফাইনার স্পেকট্রা ব্যাখ্যা করতে পারে না। অবশ্যই পারে না, কারণ বোর মডেলে আমরা নেকেড আই দিয়ে দেখেছি বা বোর নেকেড আই দিয়ে দেখেছে। তো বোর মডেলে ফাইনার স্পেকট্রা ব্যাখ্যা করা যায় না, কিন্তু সোমারফিল্ড অবজারভেশনে ফাইনার স্পেকট্রা দেখা যায়। এই হলো প্রথম গল্প।
তাহলে দেখো, তার মানে এবার আমার মাথায় আরও কিছু কোশ্চেন চলে আসছে যে সোমারফিল্ড যে ফাইনাল স্পেকট্রাগুলো খুঁজে পেল, তাহলে ফাইনাল স্পেকট্রাগুলো কিভাবে আসে, কিসের জন্য আসে? এখানে তো একটা ট্রানজিশনের জন্য একটা লাইনই আসার কথা, কিন্তু আমি দেখছি 2 থেকে 1-এ একটাই ট্রানজিশন হচ্ছে, অথচ লাইন দেখতে পাচ্ছি দুটো। 3 থেকে 1-এ একটাই ট্রানজিশন হচ্ছে, তাহলে আমি সেখানে দেখছি 3টে লাইন। তাহলে 3টে লাইন মানে 3টে ওয়েভলেন্থ, একটা ট্রানজিশনে 3টে ওয়েভলেন্থ হয় কি করে? আবার 4 থেকে 1-এ একটাই ট্রানজিশন হচ্ছে, অথচ 4টে ওয়েভলেন্থ মানে 4টে লাইন আমি দেখতে পাচ্ছি, তাহলে একটা ট্রানজিশনে 4টে লাইন হয় কি করে? তো এই যে ভ্যারিয়াস যে কোশ্চেন্সগুলো বা সমস্যাগুলো আমাদের মাথার মধ্যে কাজ করছে, তো এইটাকে আমাদের সমাধান করতে হবে। তো এই ছবিটা পুরো এঁকে নাও তোমরা। আঁকা হয়ে গেলে বলবে। হয়েছে রেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমরা তাহলে আমাদের মাথায় এখন নেক্সট কোশ্চেন কি, কে বলতে পারবে? নেক্সট কোশ্চেনটা কি আমাদের মাথায় এখন এই অবজারভেশনের পরে? ফাইনাল স্পেকট্রাল সোর্স। হ্যাঁ, তাহলে ফাইনাল স্পেকট্রাগুলো যে এলো, এটা কিভাবে এলো এটা আমাদের খুঁজে বার করতে হবে। মানে ট্রানজিশন আমাদের একটা করেই হচ্ছে, অথচ মাল্টিপল লাইন আমি কেন দেখতে পাচ্ছি? তো এইটাকে আমাকে ব্যাখ্যা করতে হবে। তার মানে সোমারফিল্ড অবজারভেশনে যে আমরা ফাইনাল স্পেকট্রাল লাইনগুলো দেখলাম, এটাকে আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে, তো আমরা একটু একটু করে লিখবো আর আলোচনা করব। লেখো, ইন অর্ডার টু এক্সপ্লেন, প্যারা চেঞ্জ করে লেখো, ইন অর্ডার টু এক্সপ্লেন the fine structure, in order to explain the fine structure of spectral lines, fine structure of spectral lines, fine structure of spectral lines in the hydrogen spectrum, fine structure of spectral lines in the hydrogen spectrum, comma সোমারফিল্ড ব্র্যাকেটে 1915 মানে 1915 সালে আর কি, হাইড্রোজেন স্পেকট্রাম কমা সোমারফিল্ড ব্র্যাকেটে 1915 extended the Bohr theory, extended the Bohr's theory, full stop, extended the Bohr's theory। লিখেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, বলছে লেখো, he suggested that বলে নিচে 1 নম্বর লেখো। দেখো, বলছে প্রথমে আমি একটু করে আলোচনা করব আর লিখব।
বলছে বোর যেমন বলেছিল ঠিক একই কথাই ও বলেছে যে ইলেকট্রনগুলো মানে ইলেকট্রনগুলো না, ইলেকট্রন অ্যাকচুয়ালি সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এও সোমারফিল্ডও মানে হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্যই ব্যাখ্যা করেছিল, মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের জন্য কিছু বলতে পারিনি। তো সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম মানে একটা ইলেকট্রন, তো বলছে একটা ইলেকট্রন সে কি করছে না সেন্ট্রাল পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। তো বড় এই কথাটাই তো বলেছিল যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, ঠিকই। তাহলে সোমারফিল্ড বলছে যে ইলেকট্রন সেন্ট্রাল পজিটিভ চার্জ নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, এবং এই যে ঘূর্ণনটা, এই যে চারিদিকে ঘূর্ণনটা, এই ঘূর্ণনটা বোর বলেছিল কীরকম পথে ঘুরছে, সার্কুলার নাকি অন্য কিছু? সার্কুলার। বোর বলেছিল সার্কুলার, তার মানে পুরোপুরি একটা সার্কেল, বৃত্ত। তো যে সার্কুলার পথে ইলেকট্রনগুলো রিভলভ করছে। সোমারফিল্ড সেই জায়গাটায় বলল না, ইলেকট্রনগুলো সার্কুলার পথে, ইলেকট্রনগুলো নয়, ইলেকট্রন সার্কুলার পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে না, সেখানে সে ঘুরছে হচ্ছে অ্যাকচুয়ালি বলছে একটা ইলিপ্টিক্যাল পথে। ইলিপ্টিক্যাল পথে, তো এটা একটা এলিপস। তো এই এলিপসের বলছে একে কেন্দ্র করে ঘুরছে ইলেকট্রনটা, মানে ইলেকট্রনটা এই পথে ঘুরছে, ঠিক আছে। তো এই যে ইলেকট্রনটা ঘুরছে এইভাবে, তাহলে বোরের সঙ্গে পার্থক্যটা কি হলো? বলছে বোর বলছিল সার্কুলার পথে ঘোরে, আর এ বলছে ইলিপ্টিক্যাল পথে ঘোরে। এবার ইলিপসের কেন্দ্র করে যদি ঘোরা বলা হয়, তাহলে কেন্দ্র তো ইলিপসের কটা? ইলিপসের কি কেন্দ্র হয়? ফোকাস হয়। ফোকাস হয়। তো ইলিপসের ফোকাস যদি বলা হয়, ফোকাস কটা হয়? দুটো। তার মানে ফোকাস এই একটা পজিশন আর এইখানে একটা পজিশন, তাই তো? এবার দুটো যদি ফোকাস হয়, তার মানে নিউক্লিয়াস তো দুটো লাগবে তাহলে। কিন্তু সোমারফিল্ড বলছে নিউক্লিয়াসের পজিশনটা বলছে যে কোনো দুটো, এই যে ফোকাস যে আছে তার মধ্যে যে কোনো একটা জায়গায়, মানে যে কোনো একটা ফোকাসে, মানে ওয়ান অফ দ্য ফোসি। ফোকাসের ফুল প্লুরাল ফর্ম হচ্ছে ফোসি, FOCI, দুটো ফোকাস যেহেতু তাহলে ফোসি। বলছে ওয়ান অফ দ্য ফোসি, তো দুটো ফোকাসের যে কোনো একটাতে নিউক্লিয়াস অবস্থান করছে এবং তার চারিদিকে ইলেকট্রন কি করছে না ইলিপ্টিক্যাল পথে রিভলভ করছে। এইটা হচ্ছে সোমারফিল্ডের ফার্স্ট সাজেশন। এই জায়গাটা ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। এইটা অনেকটা তুমি রিলেট করো আমাদের সান আর তার চারিদিকে যে প্ল্যানেটগুলো রিভলভ করছে, সেটা এরকমই হয়। এই এখন যেমন কি আমার গ্রীষ্মকাল, মানে এখন এরকম কাছাকাছি আছে সূর্যের, এবং শীতকালে দূরে চলে যাবে। তো এটাও একটা ইলিপ্টিক্যাল পথ, যেখানে একটা ফোকাসে সূর্যটা আছে এবং গ্রহগুলো এইভাবে ইলিপ্টিক্যাল পথে ঘুরছে তার চারিদিকে। তো ঠিক সেই রকমই মডেল আমরা ইলেকট্রনের ক্ষেত্রে দেখতে পাই বা অ্যাটমের ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্রথম কথা। তাহলে এটা লিখে নাও, লেখো an electron moving around a central positively charged nucleus, an electron moving around a central positively charged nucleus, is influenced by the nuclear charge, is influenced by the nuclear charge, full stop.
as a result, the electron, full stop the as a result, the electron moves in an elliptical path. As a result, the electron moves in an elliptical path with the nucleus situated, situated, situated at one of the foci, situated at one of the foci, FOCI, দুটো ফোকাস আছে তাই তার প্লুরাল ফর্ম হচ্ছে foci, nucleus. লাইনটা আরেকবার একটু বলবেন? As a result, the electron moves in an elliptical path, with the nucleus situated at one of the foci, FOCI. লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, আচ্ছা সার্কেলের সঙ্গে এলিপসের পার্থক্য কি? সার্কেলের অ্যাক্সিস কটা? সার্কেলের অ্যাক্সিস কটা? বা যদি ডায়ামিটার বলি যেটাকে, এটা যদি কেন্দ্র হয় তাহলে এখান থেকে সর্বোচ্চ দূরত্ব যেটাকে কেন্দ্রকে ভেদ করে যায় সেটাই হচ্ছে তার ডায়ামিটার বা অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্সিস বৃত্তের ক্ষেত্রে দেখতে পাই। এবার এইখানে দেখো, যদি আমি অ্যাক্সিস টানি তাহলে এখানে কি একটাই অ্যাক্সিস হবে? না, অনেকগুলো অ্যাক্সিস হবে না? ধরো এখান থেকে একটা সোজা টানলাম, এটা হচ্ছে সর্বোচ্চ, তারপর আবার এখান থেকে একটু এইটা টানলাম, হ্যাঁ মানে ধরো এরকম আমি দেখাচ্ছি, এইটা টানলাম, হ্যাঁ যেটা কেন্দ্রকে ভেদ করে যাচ্ছে, এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, তো সবার দৈর্ঘ্য আলাদা, তো আলাদা হবে না সবার দৈর্ঘ্য? তাহলে এইগুলো, এই যে অ্যাক্সিসগুলো তুমি দেখছো, তাহলে এটা একটা ডায়ামিটার কি হবে? সব তো আলাদা আলাদা ডায়ামিটার হয়ে যাবে। তো এতগুলো যে অ্যাক্সিস, তার মধ্যে আমরা সবসময় সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যাক্সিস সেটাকে কনসিডার করি, যেটাকে বলা হয় মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস কোনটা? যেটা হচ্ছে কেন্দ্রকে ভেদ করে যাচ্ছে সর্বোচ্চ দূরত্ব, মানে কি এইখান থেকে এই প্রান্ত, এইটাকে আমরা কি বলবো? মেজর অ্যাক্সিস, মানে যার লেন্থটা সবচেয়ে বড়। আর মাইনর অ্যাক্সিস যেটা কেন্দ্রকে ভেদ করবে সেটা কোনটা? এটা না? এর চেয়ে ছোট আর হবে? এর চেয়ে ছোট আর হবে? এই অ্যাক্সিসের যে দৈর্ঘ্য হলো, এর চেয়ে ছোট দৈর্ঘ্য আর করা সম্ভব? কেন্দ্রকে ভেদ করে যাবে না। তাহলে এই যে দুটো অ্যাক্সিস হলো, একটাকে সবচেয়ে বড় অ্যাক্সিস, এটা সবচেয়ে ছোট অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিসকে বলা হয় মেজর অ্যাক্সিস অ্যান্ড মাইনর অ্যাক্সিস রেসপেক্টিভলি। তো এটাই বলে এলিপ্টিক্যাল যে অরবিটটা হয়, সেই এলিপ্টিক্যাল অরবিটের দুটো অ্যাক্সিস থাকে, একটা মেজর অ্যাক্সিস, একটা মাইনর অ্যাক্সিস। কিন্তু যখন বোর অ্যাটমিক মডেল পড়েছি সেখানে অ্যাক্সিস হচ্ছে একটাই ছিল, যেটা ওই মানে সবই মানে পুরো যেখানে তুমি টানো না কেন কেন্দ্রকে ভেদ করে যদি যায় একই দূরত্ব দেখাবে। তো এই হচ্ছে ব্যাপার। লেখো, ইন দি এলিপ্টিক, 2 নম্বর পয়েন্ট, in the elliptical orbit, in the elliptical orbit, in the elliptical orbit, comma there will be two axes, axis এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাক্সেস, দুটো অ্যাক্সেস যেহেতু, তাহলে টু অ্যাক্সেস। স্যার অ্যাক্সেসের বানানটা একটু বলুন। AXES, টু অ্যাক্সেস ব্র্যাকেটে মেজর অ্যান্ড মাইনর,
major and minor bracket close having different lengths as compared to Bohr's circular orbit where there is only one axis ঠিক আছে, তাহলে এটা 2 নম্বর হয়ে গেল। আচ্ছা, এবার 3 নম্বর যেটা বলেই দিয়েছি যে নিউক্লিয়াসটা কি থাকবে, দুটো ফোকাসে যে কোনো একটা মাঝখানে, দুটো ফোকাসে যে কোনো একটা জায়গায় থাকবে এবং ইলেকট্রনগুলো তার চারিদিকে ঘুরছে। তো ইলেকট্রনগুলো তার চারিদিকে যদি ঘোরে, ইলেকট্রন যদি তার চারিদিকে ঘোরে তাহলে তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে। তো বোর কি বলেছিল, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু mvr ইকুয়াল টু nh/2π, তাই তো? তো nh/2π এটা বলেছিল, যেটা n হতে পারে 1 2 3 ... এটা বোর বলেছিল। আচ্ছা, এবার এ কি বলছে, এ বলছে যেহেতু এই অরবিটটা ওর ক্ষেত্রে আলাদা হয়ে গেল, সোমারফিল্ডের ক্ষেত্রে বোরের থেকে আলাদা হয়ে গেল, তো এর এন ভ্যালুটাও আলাদাভাবে ও ডিফাইন করেছে। বলছে এক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr ইজ ইকুয়াল টু, বলছে kh/2π, এনটাকে কে করে দিয়েছে, যেখানে কে হচ্ছে একটা ইন্টিজার known as azimuthal quantum number, আর বোরের যে এনটা এটাকে কি বলা হয়েছিল, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানে এ নতুন করে ডেফিনিশন সোমারফিল্ড বললো যে এখানে যে অরবিটগুলো আমি আঁকছি সেই অরবিটগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের যে নাম্বার সেটাকে বলছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে। তাহলে kh/2π হবে তার mvr। তো 3 নম্বর লেখো দ্য নিউক্লিয়াস ইজ সিচুয়েটেড অ্যাট এ ফোকাস, situated at a focus full stop, applying the principle of quantization of momentum, principle of quantization of momentum to the electron in the elliptical path বলে একটা কলন দাও, কলন দিয়ে নিচে লেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr equal to kh/2π, where k equal to বা k is integer known as azimuthal quantum number। ঠিক আছে,
লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 4 নম্বর। 4 নম্বরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এইরকম, দেখো মেজর অ্যাক্সিস তো এটা, মাইনর অ্যাক্সিস এইটা, তাহলে মেজর অ্যাক্সিসের একটা লেন্থ আছে, মাইনর অ্যাক্সিসের একটা লেন্থ আছে, তাই না? তো মেজর অ্যাক্সিসের লেন্থ বাই মাইনর অ্যাক্সিসের লেন্থ যদি ডিভাইড করা হয়, দেখা যায় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মানে n বাই কে এইটার সঙ্গে সমান হয়। তার মানে n বাই কে বলছে, দেখা যাচ্ছে n বাই কে ইকুয়াল টু লেন্থ অফ মেজর অ্যাক্সিস divided by length of minor axis। এটা অবজার্ভ করেছে সোমারফিল্ড যে কোনো একটা অরবিটের n ভ্যালু আর k ভ্যালু মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে যদি ভাগ করা হয় তাহলে সেটা লেন্থ অফ মেজর অ্যাক্সিস বাই লেন্থ অফ মাইনর অ্যাক্সিসের ভাগফলের সঙ্গে সমান হবে। তো 4 নম্বর পয়েন্টে লেখো the principal quantum number n, the principal quantum number n and azimuthal quantum number k, principal quantum number n and azimuthal quantum number k are related to one another as n by k equal to length of major axis by length of minor axis। যেটা লিখেছে এটা লিখে দাও, রিলেটেড টু ওয়ান অ্যানাদার অ্যাজ বলে বক্সের মধ্যে যেটা লেখা হয়েছে ওটা লিখে দাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো এইটা হচ্ছে আমার মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস। আচ্ছা দেখো এখান থেকে বেশ কিছু কেস এই 4 নম্বর পয়েন্টের মধ্যেই কয়েকটা জিনিস আমি ডিসকাস করে নেব। দেখো আচ্ছা তার আগে একটা জিনিস লিখে নিই, the above relation suggests that দেখো অ্যাবাভ রিলেশন বলতে এই রিলেশনটা, সেখান থেকে আমি কি পাই দেখো when n greater than k মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের থেকে যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বড় হয় তার মানে n বাই k কি হবে? গ্রেটার দ্যান 1। তার মানে দেখো পথটা কীরকম হবে? ইলিপ্টিক্যাল আর সার্কুলার? ইলিপ্টিক্যাল। দেখো n বাই k যদি গ্রেটার দ্যান 1 হয় তার মানে লেন্থ অফ মেজর অ্যাক্সিস বাই লেন্থ অফ মাইনর অ্যাক্সিস অলসো গ্রেটার দ্যান 1, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস বাই লেন্থ অফ মাইনর অ্যাক্সিস যদি 1 হয় গ্রেটার দ্যান, তার মানে লেন্থ অফ মেজর অ্যাক্সিসটা মাইনর অ্যাক্সিসের থেকে বড়, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে পথ হবে এলিপ্টিক্যাল।
তার মানে যখন এন এন কে কে থেকে বড় তখন হচ্ছে পথটা হবে বা অরবিটটা হবে এলিপ্টিক্যাল। দি ইলেকট্রন orbit is elliptical. Okay. হ্যাঁ স্যার। আচ্ছা, when n equal to k, তাহলে n বাই কে ইকুয়াল টু 1, তাহলে অরবিটটা কি হবে? সার্কুলার। ইলেকট্রন অরবিট ইজ সার্কুলার, মানে বোর্ড যেটা বলেছে, তাই না? n বাই কে ইকুয়াল টু 1, তার মানে এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তার মানে মেজর অ্যাক্সিসের লেন্থ আর মাইনর অ্যাক্সিসের লেন্থ সমান হবে। তো মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস যখন সমান হয়ে যাবে তখন এর আকারটা কেমন হবে? বৃত্তাকার বা সার্কুলার। তো এটা হচ্ছে সেকেন্ড কেস। আচ্ছা, সি হোয়েন কে ইকুয়াল টু 0, এটা হতে পারে? না, তাহলে তো ওটা পয়েন্ট হয়ে যাবে একটা। তাহলে n বাই কে এটা কি হয়ে যাবে? ইনফিনিটি। তার মানে অ্যাকচুয়ালি দেখো, কে যদি 0 হয়ে যায় তার মানে অ্যাকচুয়ালি মাইনর অ্যাক্সিস অলসো 0। কে যদি 0 হয় তার মানে দ্যাট মিনস মাইনর অ্যাক্সিস অলসো 0 বা নেই। তো মাইনর অ্যাক্সিস যদি না থাকে শুধু কি থাকবে? মেজর অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে শুধু মেজর অ্যাক্সিস যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি সে কি রিপ্রেজেন্ট করবে? একটা স্ট্রেট শুধু স্ট্রেট লাইন। তাহলে যদি স্ট্রেট লাইন হয় তাহলে ইলেকট্রনটা কীরকম যাবে? স্ট্রেট লাইন। এবার নিউক্লিয়াস কোথায় আছে? এই ফোকাসে, তাই তো? উপর থেকে চেপে দাও, মাইনর অ্যাক্সিসটাকে চেপে দাও, চেপে দিয়ে একদম এই লাইনে নিয়ে চলে এসো। মাইনর অ্যাক্সিস নেই ধরো মনে করো, তাহলে শুধুমাত্র কি আছে? এই লাইনটা আছে, মেজর অ্যাক্সিসটা আছে। তাহলে ইলেকট্রনটা কোন পথে যাবে? কোন পথ দিয়ে যাবে? তাহলে তো এই রেখা বরাবর যাবে, এই রেখা বরাবর যাবে আসবে, এই রেখা বরাবর যাবে আসবে। তার মানে অ্যাকচুয়ালি সে কোথা দিয়ে যাচ্ছে? নিউক্লিয়াসকে ভেদ করে না? হ্যাঁ। তো নিউক্লিয়াসকে ভেদ করে যাচ্ছে। ইজ ইট পসিবল? না। তার মানে নিউক্লিয়াসের ভিতর দিয়ে কখনো ইলেকট্রন পাস করতে পারে না, কারণ নিউক্লিয়াস একটা ডেন্স মেটেরিয়াল, সেখানে কখনো সে পাস করে বেরিয়ে যেতে পারে না। তো এটা পসিবল নয়। তার মানে এই যে পথটা যদি পসিবল না হয় বা এই সিচুয়েশনটা যদি পসিবল না হয় তাহলে কে ইকুয়াল টু 0 এটাও পসিবল নয়। তাহলে আজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে ইকুয়াল টু 0 হতে পারে না। তাহলে কি হতে পারে? এক থেকে শুরু হতে পারে। হ্যাঁ। তাহলে 1 থেকে শুরু হয়ে কত হতে পারে? n এর সঙ্গে সমান হতে পারে, এই যে n ইকুয়াল টু কে, তাই না? 1 বড় হতে পারে, মানে 1 থেকে শুরু করে 1 সমান হতে পারে। বুঝতে পেরেছো? বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে কেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এইভাবে করতে করতে n এর সঙ্গে সমান হতে পারে, n ইকুয়াল টু কে হয়ে যেতে পারে। কিন্তু কেটা কখনো 0 হবে না, মানে 0 থেকে স্টার্ট হবে না। তো 0 থেকে স্টার্ট হলে এই সিচুয়েশনটা 3 নম্বর সিচুয়েশনটা চলে আসছে। তো সি দিয়ে লেখো সি দিয়ে, মানে যেটা আমাদের অ্যাবসার্ড রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে লেখো দি ভ্যালু অফ কে ইকুয়াল টু 0 ইজ এক্সক্লুডেড, মানে বাদ দিচ্ছি, এক্সক্লুডেড অ্যাজ দিস উইল correspond to a
linear motion of the electron passing through the nucleus দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে তোমরা এই এলিপসের ছবি টবি এঁকেছিলে তো? এই ছবিটাকে নিয়েছিলে? হ্যাঁ স্যার। ওকে, স্যার বলছি n/k = যে রিলেশনটা আমরা পেয়েছি ওটা কোথা থেকে এসেছে একবার বলবেন একটু? এটা এক্সপেরিমেন্টাল, মানে সোমারফিল্ডের এক্সপেরিমেন্ট থেকে, এটা পুরোটাই তো একটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন। তো এই এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে ও দেখেছে যে প্রত্যেকটা অরবিটের ও এক্সপেরিমেন্টালি দেখেছে যে এর যে মেজর অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিসের লেন্থটা হয়, এই লেন্থটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের এই যে রেশিওর সঙ্গে সমান হয়। এটা সোমারফিল্ডের অবজারভেশন থেকে তার যে পস্টুলেটসগুলো সেগুলো আমরা পড়ছি। আচ্ছা, আচ্ছা, এইবার এটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে প্রমাণ করতে পারি, বুঝেছো? মানে সোমারফিল্ডের অবজারভেশন, এই যে n/k = মেজর অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিস, এই সোমারফিল্ডে যে ক্লাসিক্যাল মেকানিক্সের যে অবজারভেশনটা ছিল ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট, সেই ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টটা তোমাদের আছে, তোমরা এটা মানে করবে, তবে এখন না, এটা মাস্টার ডিগ্রিতে আছে। মাস্টার ডিগ্রিতে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ওই সেন্ট্রাল ফোর্স বলে একটা চ্যাপ্টার আছে, মানে একটা পুরো 50 নম্বরের, না 50 নম্বরের না, সরি, ওটা ওই তোমার ধরো মোটামুটি 12-14 নম্বরের একটা ইউনিট আছে। সেই সেন্ট্রাল ফোর্স ইউনিটের মধ্যে সেখানে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে পুরো অ্যাটমিক স্ট্রাকচারটা ব্যাখ্যা করা আছে। তো সেইখানে তোমরা এই সোমারফিল্ডের অবজারভেশনটা পড়তে পারবে, ঠিক আছে? তো সেটা একটু লম্বা চওড়া ডিসকাশন, মানে একটা 12 নম্বরের পুরো ইউনিট। তো সেই জন্য সেটা তোমার যখন মাস্টার ডিগ্রিতে করবে তখন এই জিনিসটা তোমরা সেখানে ডিসকাস করতে পারবে আর কি, মানে সেখানে পাবে আর কি, যে n/k = লেন্থ অফ মেজর অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিসটা কী করে আসে অ্যাকচুয়ালি, ঠিক আছে? যদি ফার্দার ইন্টারেস্টেড হও তাহলে আমি এটার কপি দিতে পারি আর কি, তবে এখন পড়ে খুব একটা লাভ হবে না। হ্যাঁ, আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে দেখো, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে n/k = 1 হতে পারে, আবার n/k > 1 হতে পারে, এই দুটো কেস আমরা জাস্টিফাই করলাম, কিন্তু 3 নম্বর কেসটা মানে k = 0টা আনজাস্টিফাইড, মানে ওটা পসিবল নয় আর কি। তো এখন তোমাকে যদি বলা হয় আচ্ছা n = 5, হ্যাঁ, তাহলে এর জন্য k ভ্যালু কি হবে? তাহলে 0 তো হবে না, 1 থেকে 5, 0 তো হবে না, 5 থেকে ইনফিনিটি, 5 থেকে ইনফিনিটি, স্যার 1 থেকে 5, হ্যাঁ, তো 0 হবে না, তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে অ্যান্ড 5 হবে। এইগুলো হবে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে ইন রিয়ালিটিতে এইগুলো হবে তার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ফর n = 5। তো এবার যদি বলা হয় যে এদের প্রত্যেকটার অরবিটের পিকচার আঁকো, মানে n = 5, k = 1 এর জন্য আঁকো, k = 2 এর জন্য আঁকো, 3 এর জন্য আঁকো, 4 এর জন্য আঁকো, 5 এর জন্য, তাহলে কটা অরবিট হবে টোটাল? পাঁচটা অরবিট হবে। তাহলে আমরা দেখাই, দেখো প্রথমে আমি এটাকে বলছি নিউক্লিয়াস, এবার যা হবে চারিদিকে হবে। দেখো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে n = 5, k = 5, তাহলে কি হবে পথটা কেমন হবে? n = k সার্কুলার, তাহলে n = k, n = k, তাহলে এটা হলো n = 5, k = 5, এটা হলো। আচ্ছা, এরপরে
n ইকুয়াল টু 5 k ইকুয়াল টু 4 যদি বলি, তাহলে n বাই k কত? 5/4, 5/4 তাই না? 5/4 5/4, তাহলে n বাই মেজর অ্যাক্সিস 5, মাইনর অ্যাক্সিস 4, তাহলে আলাদা হয়ে গেল তো। তো আলাদা যখনই হবে তখন কি হয়ে যাবে? মাইনর অ্যাক্সিসটা ছোট আছে, ইলিপ্টিক্যাল হবে। হ্যাঁ, তাহলে এরকম হবে না? আচ্ছা, তারপর ধরো তাহলে এটা এটা কত হলো? n ইকুয়াল টু, এখানে লিখি n ইকুয়াল টু 5, k ইকুয়াল টু 4। আচ্ছা, এরপরে হচ্ছে n ইকুয়াল টু 5, k ইকুয়াল টু 3, তাহলে n বাই k 5/3, তাহলে মেজর অ্যাক্সিস 5ই আছে, মাইনর অ্যাক্সিস কী হয়ে যাচ্ছে? 3 হয়ে গেল। তাহলে মাইনর অ্যাক্সিস যদি কমে যাচ্ছে, মেজর অ্যাক্সিসে দেখো 5ই থাকছে, তাহলে মাইনর অ্যাক্সিস কমে গেল, তাহলে আরও চ্যাপ্টা হয়ে যাবে না? মনে রাখবে টোটাল এরিয়া আন্ডার দি অরবিট একই হবে, তাই জন্য দেখো এদিকটা চ্যাপ্টা করে দিলাম বলে এদিকটা আমরা এরকমভাবে বাড়িয়ে দিচ্ছি, মানে এভাবে দেখাচ্ছি আর কি। আচ্ছা, তারপরে 5 আর তারপর কি হবে? 2, 5 আর 2 হলে কি হবে? আরো চ্যাপ্টা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আর n ইকুয়াল টু যখন তাহলে কি হলো? n ইকুয়াল টু 5, k ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 5, k ইকুয়াল টু 2, আর n ইকুয়াল টু 5, k ইকুয়াল টু 1। টোটাল কটা আমি কক্ষ দেখতে পাচ্ছি? 5টা। তো এই যে 5টা দেখতে পাচ্ছি কক্ষ, এই 5টাকে বলা হয় উপকক্ষ। এগুলোকে আর কক্ষ বলা হয় না, উপকক্ষ, মানে এগুলোকে বলা হয় সাব অরবিটস। এবার এইটাকে যখন বোর দেখেছিল, তখন বোরের মডেলে এই 5টাকে সে একসঙ্গে দেখেছিল। 5টাকে একসঙ্গে কি দেখেছিল? একটাই বৃত্ত। এই 5টাকে একসঙ্গে সে একটাই বৃত্ত দেখেছিল। এবার সূক্ষ্ম করে দেখা গেল না, ওটা একটা বৃত্ত না, ওর মধ্যে আবার ছোট ছোট এলিপস আছে, যেগুলোকে বলা হচ্ছে কি এক একটা সাব অরবিট। বোঝা গেল? তাহলে যে কটা কে ভ্যালু হবে সে কটা তার সাব অরবিটস হবে। তো সোমারফিল্ডের এই যে একটা নির্দিষ্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 5, এই 5 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে কটা উপকক্ষ পেল বলো? 5টা। তাহলে একটা কক্ষের মধ্যে n ইকুয়াল টু 5 মানে একটা কক্ষ, যেটা অরবিট বলি, বা যেটা বোর মডেলে যেটা পেয়েছি আমরা, যেটা কক্ষ। এবার এই 5 কক্ষের মধ্যে আবার কে ভ্যালু আছে 5টা, তার মানে এগুলোকে বলা হয় উপকক্ষ বা সাব অরবিট। তো এই যে ইলিপ্টিক্যাল পথ বা এই যে 5টা আমাদের টোটাল হলো, এই 5টাকে বলা হবে সাব অরবিটস। এবার এই 5টাকে যদি একসঙ্গে করে দিই, একসঙ্গে পুরোটাই একটা হচ্ছে, পুরোটাকে করে দিলে পুরোটা হচ্ছে সব মিলিয়ে 5টা মিলিয়ে হচ্ছে একটা অরবিট, যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 5। তাহলে এখান থেকে আমাদের পরের পয়েন্ট, কত নম্বর পয়েন্ট হচ্ছিল? ছবিটাকে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের কত নম্বর পয়েন্ট হচ্ছিল? 4 নম্বর। 3 হ্যাঁ স্যার, এবার 4 হবে। হ্যাঁ,
না 5 হবে। স্যার 5 নাম্বার হবে। 1 নম্বরে আমরা পজিটিভ চার্জ নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে বলেছি, 2 নম্বরে এলিপ্টিক্যাল পথে দুটো অ্যাক্সিস থাকে সেটা বলেছি, 3 নম্বরে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছি, 4 নম্বরে n/k বলেছি। হ্যাঁ হ্যাঁ স্যার 5 হবে। 5 নম্বর। আচ্ছা 5 নম্বরে তিনি বলছেন এই যে সাবঅরবিটের যে খুঁজে পাওয়াটা গেল, এই সোমারফিল্ড এই সাবঅরবিটগুলোর নাম দিয়েছে, বলছে সোমারফিল্ড named the suborbit as বলছে S suborbit, একটাকে বলছে S suborbit, P suborbit, এগুলো সব স্মল লেটারে হবে, D suborbit and F suborbit। এখনো পর্যন্ত F পর্যন্ত আমরা ডিফাইন করতে পারি, কারণ এরপরে এখন এলিমেন্ট পাওয়া যায়নি। পরবর্তীতে যদি আরও পাওয়া যায় তাহলে এখনও এরপরে G, H, I এইগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল সাবঅরবিট, এখনও পর্যন্ত যেগুলোকে নিয়ে আমাদের কোনো কাজ হয়নি। বুঝতে পারছো যে আমাদের এলিমেন্টই নেই এত দূর পর্যন্ত অরবিট ব্যবহার করার মতো। তো আমরা এই G, H, I এইগুলো এখনও পর্যন্ত ব্যবহার করিনি, এইগুলো হচ্ছে সাবঅরবিট। কিন্তু এইগুলোর যে আলোচনা, এগুলো আমরা 4th সেমে যখন কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাস নেব সেখানে আমরা এই অরবিট নিয়ে আলোচনা করব, কারণ কম্পিটিটিভ এক্সামে এই হাইপোথেটিক্যাল অরবিটগুলো নিয়েও কোশ্চেন হয়। তো তোমাদের বিএসসিতে হয় না, তো এটাকে নিয়ে এখন আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এগুলো হাইপোথেটিক্যাল, তখন বলা হতেই পারে যে জি সাবঅরবিট নিয়ে কোনো কোশ্চেন থাকতে পারে, এইচ সাবঅরবিট নিয়ে কোনো কোশ্চেন থাকতে পারে, অ্যাজ ফর এক্সাম্পল জ্যামে থাকে বেশি করে কোশ্চেন এগুলো। তো এইগুলো নিয়ে আমরা তখন স্পেশাল ক্লাসে আলোচনা করব। এখন যেটা হচ্ছে আমরা আপাতত রিয়ালিটিতে আমরা যে কটা এলিমেন্ট এখনও পর্যন্ত আলোচনা করেছি বা পিরিয়ডিক টেবিলে পেয়েছি, তাতে করে আমরা সবাই দেখেছো যে এফ সাবঅরবিট পর্যন্তই আমাদের কাজ মিটে যায়, জি সাবঅরবিট লাগে না। তো এই যে সোমারফিল্ডের এস, পি, ডি, এফ এই পর্যন্তই আমাদের জানলে আপাতত হবে, কিন্তু যখন লাগবে আমাদের তখন হাইপোথেটিক্যালি আমরা জিএইচগুলোকে নিয়েও আলোচনা করব। আচ্ছা, তো এস সাবঅরবিট, পি সাবঅরবিট, ডি সাবঅরবিট, এফ সাবঅরবিট। এস সাবঅরবিট এটা এস ফর, এই যে এস সাবঅরবিট এটা এস ফর শার্প, আর পি এই পি ফর প্রিন্সিপাল, ডি ফর ডিফিউজড, আর এফ ফর ফান্ডামেন্টাল। F for fundamental। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই হলো আমাদের সোমারফিল্ড মডেল অফ অ্যাটম। ঠিক আছে, এবার এরপরে আমরা নেক্সট ক্লাসে এর লিমিটেশনস পড়ব এবং এখান থেকে বেশ কিছু সিলেকশন রুল আমরা আলোচনা করব, মানে এটা নিয়ে এখন আমাদের আলোচনা চলবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাস এটা করব, আর তারপর হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। ওকে, থ্যাংক ইউ।